নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় এশিয়াবাসীদের জন্য এশিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, এশিয়াবাসীদের জন্য এশিয়া। কি বলা হচ্ছে? মেইজি পুনরুত্থানের পর থেকে জাপানে অতি দ্রুত আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণ ঘটলে জাপান পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির সমকক্ষ হয়ে ওঠে। নতুন শক্তিতে বলীয়ান জাপানও দ্রুত পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির অনুকরণে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। 1894 থেকে 1895 খ্রিস্টাব্দের যুদ্ধে চীনের বিরুদ্ধে জয়লাভের ফলে জাপানের আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পায়, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে জাপানের মর্যাদাও প্রবলভাবে বৃদ্ধি পায়। এরপর জাপান ও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জাপানের সামনে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের অপূর্ব সুযোগ এসে যায়। যুদ্ধের সময় পাশ্চাত্য শক্তিগুলি ইউরোপের বিষয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে জাপান চীন দেশে সাম্রাজ্যবাদী পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়। 21 দফা দাবি। জাপান 18 জানুয়ারি 1915 খ্রিস্টাব্দে চীনের কাছে 21 দফা দাবি পেশ করে এবং মাত্র 48 ঘন্টার মধ্যে তা মেনে নেওয়ার জন্য চরমপত্র দেয়। এই দাবিপত্রে চীনে অন্যান্য রাষ্ট্রের স্থলে কেবল জাপানের অতিরাষ্ট্রিক অধিকার ভোগ করার দাবি করা হয়। ইউয়ান শিকায়ের নেতৃত্বাধীন চীনের দুর্বল প্রজাতান্ত্রিক সরকার এই দাবিগুলি মেনে নিতে বাধ্য হয়। 2. এশিয়াবাসীদের জন্য এশিয়া। 21 দফা দাবিগুলি চীনের সার্বভৌমত্বের উপর চরম আঘাত আনে এবং চীনে জাপানের এক প্রকার অভিভাবকত্ব প্রতিষ্ঠিত হয়। জাপানের আধিপত্যের ফলে চীনের দরজা ইউরোপীয়দের কাছে বন্ধ হয়ে যায়। 21 দফা দাবিকে এশিয়ার মন্ডনীতি অর্থাৎ এশিয়াবাসীদের জন্য এশিয়া বলে অভিহিত করা হয়। 3. মিত্রশক্তিকে সহযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান ডুবোজাহাজের আক্রমণ থেকে নিজেদের বাণিজ্য তরীগুলি রক্ষার জন্য মিত্রশক্তি জাপানের সহযোগিতা চায়। জাপান এ বিষয়ে মিত্রশক্তিকে সহায়তা করে এবং বিনিময়ে চীনে জার্মান অধিকৃত অঞ্চলগুলি জাপান দাবি করলে মিত্রশক্তি তা মেনে নেয়। ভার্সাই সম্মেলনেও জাপানের এই দাবিগুলি বৈধতা পায়। এভাবে দূরপ্রাচ্যে জাপান প্রধান শক্তিতে পরিণত হয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানি সাম্রাজ্যবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদী অগ্রগতি পশ্চিমী দেশগুলি সুনজরে দেখেনি। 1. ওয়াশিংটন চুক্তি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানি আধিপত্যের প্রসারের ফলে পশ্চিমী দেশগুলির ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ বাধাপ্রাপ্ত হয়। এজন্য জাপানকে আমেরিকা ওয়াশিংটন চুক্তির বাধ্য করে। এর ফলে জাপান অত্যন্ত এক দশকের জন্য তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ বন্ধ রাখতে বাধ্য হয়। 2. টানাকা মেমোরিয়াল। ইতিমধ্যে জাপানের রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদ, উগ্র জঙ্গিবাদ ও সামরিক আধিপত্যের প্রাধান্য বৃদ্ধি পায়। জাপানি মন্ত্রিসভায় সামরিক বিভাগের লোকজন ঢুকে পড়ে। জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে প্রদত্ত এক প্রতিবেদনে বলেন যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই প্রতিবেদন টানাকা মেমোরিয়াল নামে পরিচিত। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানের এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এশিয়ার উপনিবেশগুলি থেকে এইসব পশ্চিমী শক্তিগুলিকে বিতাড়িত করে নিজের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটানোর সক্রিয় উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া, অর্থাৎ এশিয়ার ভূখণ্ডে পশ্চিমী দেশগুলির আধিপত্য জাপান স্বীকার করবে না। এই স্লোগানের আড়ালে জাপানের প্রকৃত বক্তব্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় কর্তৃত্ব করবে জাপান। 1. বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন। 1943 খ্রিস্টাব্দে নভেম্বরে
বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন এ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যোগদান করে। এই সম্মেলনে বার্মার রাজনৈতিক নেতা বাম জাপানের এশিয়া ঐক্যর দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানিয়ে ঘোষণা করেন, আমার দেহের এশীয় রক্ত সর্বদা অন্য এশিয়াবাসীকে আহ্বান জানায়। এরপর এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানের উদ্দেশ্য। জাপান কর্তৃক এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান প্রচারের কয়েকটি বিশেষ উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলি হল: 1. পশ্চিমী শক্তির অনধিকারের তত্ত্ব প্রচার। এশিয়াবাসীদের জন্য এশিয়া ঘোষণার অর্থ ছিল যে এশিয়ার বিভিন্ন দেশে যেসব ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির শাসন প্রতিষ্ঠিত ছিল তার অবসান ঘটানোর উদ্যোগ গ্রহণ। জাপানের মতে একমাত্র এশীয়রাই এশিয়া শাসন করার অধিকারী। এই নীতির দ্বারা উজ্জীবিত জাপান যথারীতি প্রবল বিক্রমে এশিয়া থেকে পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলিকে বিতাড়িত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার কাজে নেমে পড়ে। 2. সম্প্রসারণ নীতি প্রয়োগ। এশিয়াবাসীদের জন্য এশিয়া ঘোষণা ছিল জাপানের একটি ছলনা মাত্র। এর আড়ালে তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়ায় নিজেদের সাম্রাজ্যবাদী লিপ্সা চরিতার্থ করা। জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো 1943 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় দাবি করেন যে পূর্ব এশিয়ায় এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতির মধ্য দিয়ে এশিয়াবাসীদের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। তবে জাপানের প্রকৃত বক্তব্য ছিল এশিয়া কেবল জাপানেরই জন্য এবং প্রকৃত উদ্দেশ্য ছিল একটি বৃহৎ জাপানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। 3. এশিয়ার দেশগুলিকে উৎসাহ দান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পাশ্চাত্যের মিত্রশক্তির বিরুদ্ধে বিপুল সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধে নিজেদের সাফল্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে জাপান এই অঞ্চলের অন্যান্য দেশ এবং জাতিগুলিকেও মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে সামিল করার প্রয়াস চালায়। পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এশিয়ার দেশগুলির যুদ্ধ প্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যেও জাপান বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি ঘোষণা করে। 4. যুদ্ধনীতির অঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব এশিয়ায় জাপানের যুদ্ধনীতির অন্যতম লক্ষ্য ছিল এই অঞ্চলের ঔপনিবেশিক দেশগুলিকে ইংল্যান্ড ও আমেরিকার কর্তৃত্ব থেকে মুক্ত করে সেখানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। পশ্চিমী আধিপত্য মুক্ত বৃহত্তর পূর্ব এশিয়ায় এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক প্রভৃতি সব ক্ষেত্রেই জাপান নেতৃত্বের আসন গ্রহণ করবে। 5. প্রাকৃতিক সম্পদের অধিকার। পশ্চিমী দেশগুলি পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বিচারে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তা নিজেদের দেশে নিয়ে যায়। এসব সম্পদ ও কাঁচামালের উপর ভিত্তি করে সেখানে শিল্পের বিকাশ ঘটে। জাপান মনে করত যে এশীয়দের পক্ষে পশ্চিমীদের এ কাজ মেনে নেওয়া সম্ভব নয়, কারণ একমাত্র এশীয়দেরই পূর্ব এশিয়ায় ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদের উপর অধিকার আছে, এখানে পশ্চিমীদের কোনো অধিকার নেই। 6. মূল ভূখণ্ডে আধিপত্যের আকাঙ্ক্ষা। জাপানিরা প্রকৃতিগতভাবে ছিল পরিশ্রমী এবং সম্প্রসারণশীল। জাপান প্রশান্ত মহাসাগরের বুকে বিভিন্ন ক্ষুদ্র বৃহৎ দ্বীপের সমন্বয়ে গঠিত ছিল। তাই জাপানিরা স্বাভাবিকভাবেই দ্বীপরাষ্ট্র থেকে এশিয়ার মূল ভূখণ্ডের দেশগুলিতে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করত। ক্রমবর্ধমান জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করার জন্য জাপান নতুন ভূখণ্ড দখলের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। অথচ ইতিমধ্যেই এশিয়ার মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে পশ্চিমী শক্তিগুলির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। জাপান তাই এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানের মাধ্যমে এই অঞ্চল থেকে পশ্চিমী শক্তিকে হটিয়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠায় তৎপর হয়। 7. ভৌগোলিক অবস্থান। লাতিন আমেরিকা অঞ্চলের ভৌগোলিক অবস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সেই অঞ্চল নিজের প্রাধান্য প্রতিষ্ঠাকে অপরিহার্য বলে মনে করেছিল, অনুরূপভাবে পূর্ব এশীয় অঞ্চলের ভৌগোলিক অবস্থানের জন্য জাপানও সেখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়।
প্রতিবেশী অঞ্চলগুলির উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে জাপান এই অঞ্চলের নেতৃত্বের আসন লাভ করতে চেয়েছিল। বন্ধুরা, এখানে এই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।